তোমাদের সাথে আমাদের তো নতুন ব্যাচ। হ্যালো, কোন ব্যাচ তোমরা? ম্যাম 54তম ব্যাচ। এ ব্যাচ, বি। ম্যাম এখানে এবিসি তিনটাই আছে, মানে আমাদের ব্লক চলতেছে তো, তো আমাদের এখন 1 থেকে রো 68 পর্যন্ত সবাই এখানে, তো এর মধ্যে এ ব্যাচ, বি ব্যাচ এখানে আর 1 থেকে 8 পর্যন্ত, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের গত 23 তারিখ পর্যন্ত কাদের ছিল? লাস্ট মান্থে 23 তারিখ পর্যন্ত ছিল যাদের? সি গ্রুপের, এটা সি গ্রুপের ছিল। আচ্ছা, ঠিক আছে। তোমাদের গ্রুপে এখন তোমাদের কি ফাইব্রয়েড লেকচার হয়েছিল? হ্যালো ম্যাডাম, কলেজে লেকচার হয়েছে বাট ব্লগ পোস্টিং এ হয়নি। ব্লগ পোস্টিং এ তো লেকচার হবে না, কলেজে লেকচার হয়েছে, সেখানে তোমাদের ধারণা আছে তো, তাই না, ফাইব্রয়েড সম্পর্কে, ফাইব্রয়েড ইউটেরাস। কারণ তোমাদের এই ফাইব্রয়েড ইউটেরাস তোমাদের একটা মানে লং কেস হিসাবে থাকবে গাইনিতে। অপথে যেমন থাকবে প্রেগন্যান্সি, হ্যাঁ, অপথে থাকবে তোমাদের টার্ম প্রেগন্যান্সি অথবা ফ্রম, হ্যাঁ, প্রি লেবার রাপচার অফ মেমব্রেন, টুইন প্রেগন্যান্সি, পিউটেরিয়াম, হ্যাঁ, এগুলো থাকবে। কিন্তু তোমার গাইনির কেসের মধ্যে থাকবে ফাইব্রয়েড ইউটেরাস, প্রোল্যাপস, অ্যাবর্শন, ওভারিয়ান টিউমার, এই চারটাই থাকে, ঠিক আছে? সুতরাং ফাইব্রয়েডটা একটু ভালো করে পড়তে হবে। আমি ডাক্তার রিনা আক্তার, সহযোগী অধ্যাপক। হ্যাঁ, আচ্ছা, তোমাদের ফাইব্রয়েড হলো মোস্ট কমন বেনাইন সলিড টিউমার ইন ফিমেল, ঠিক আছে? ফিমেলের মধ্যে সবচেয়ে বেশি, যেটা সবচেয়ে কমন সলিড টিউমার ইন ফিমেল। হ্যাঁ, এটা তোমাদের সাধারণত এখানে এখানে আমরা লেকচারে যা বলি, এখানে তার চেয়ে বেশি আমরা প্র্যাকটিক্যাল বলবো, যে তোমরা বেড সাইডে কিভাবে পেশেন্ট এক্সামিনেশন করবা, কিভাবে বলবা, কি কি কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তাহলে এটা হলো মেইনলি কম্পোজড অফ স্মুথ মাসল ফাইবার অ্যান্ড ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এটা ইউটেরাসের আইমেট্রিয়ামের মধ্যে হয়ে থাকে সাধারণত। ইনসিডেন্স কি হয়? ইনসিডেন্স সাধারণত 20% কেস সাধারণত 30 ইয়ার্স অফ এজ এর মধ্যে ফিমেলদের ক্ষেত্রে 20% ফিমেল এটা অ্যাচিভ করে থাকে, তাদের মধ্যে হয়ে থাকে সাধারণত। আর 50% এসিমটোমেটিক থাকে। আমরা আউটডোর পেশেন্টে, বহির্বিভাগে আমরা আউটডোরে সাধারণত 3% কেস পাই। ধরো আউটডোরে অনেক কেস আসে, পেটে ব্যথা। আউটডোর বলতে অফ আউটডোর আলাদা প্রেগন্যান্সির, আর গাইনি আউটডোর আলাদা, শুধু গাইনিকোলজিক্যাল কেস। এখানে বিভিন্ন রকম কেস থাকে, হোয়াইটিস ডিসচার্জ, লিউকোরিয়া, তারপরে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, লাম্প ইন লোয়ার অ্যাবডোমেন, প্রোল্যাপস, এসবের মধ্যে আমরা 3% কেস পাই ফাইব্রয়েড। আর সাধারণত বেশি হয় কাদের? ব্ল্যাক ওমেনদের বেশি হয়। আর বেশি তোমার কখন আমরা পাই? হাই in 35 to 45 years age এর মধ্যে। কমন ইন নালিপ্যারাস। নালিপ্যারাস মানে যাদের বাচ্চা হয়নি তাদের মধ্যে এটা কমন, কারণ ইউটেরাসের তো একটা কাজ থাকবে, ঠিক আছে? ইউটেরাস প্রেগন্যান্সি হলে অনেক বড় হবে, স্টার্নাম পর্যন্ত হবে, আবার ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে? যখন যাদের বাচ্চা হয় না, নালিপ্যারাস, তাদের ইউটেরাসে হওয়ার সম্ভাবনা থাকে। কেন? তাদের অ্যানোভুলেটরি স্টেজে থাকে, কারণ তাদের হাইপার স্পিজেনিক স্টেজে থাকতে পারে, বিভিন্ন কারণে আর কি। নালিপ্যারাস এন্ড মানে ইনফার্টিলিটি এন্ড ফাইব্রয়েড ভাইস ভার্সা। যাদের ইনফার্টিলিটি থাকে তাদের ফাইব্রয়েড, যাদের ফাইব্রয়েড থাকে তাদের ইনফার্টিলিটি। কারণ কি কি থাকে? ইটিওলজি নট নোন, কিন্তু 40% কেসে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ফ্যামিলি হিস্ট্রি। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি সাধারণত ক্রোমোজোম 6 and 7 এর মধ্যে ডিলেশন, রিঅ্যারেঞ্জমেন্ট, এটার জন্য হতে পারে, অথবা সোম্যাটিক মিউটেশন অফ মায়োফিজিল সেল। সোম্যাটিক মিউটেশন অফ মায়োফিজিল সেল।
যদি মায়োমেট্রিয়াল টিস্যু সেলের মধ্যে যদি থাকতে পারে দিলে তাদের নালী প্রথমে বাচ্চা যাদের হচ্ছে তাদের হচ্ছে না। আর হলো মেনোপজ, মেনোপজ তো এমনিই হবে না। যেমন আমাদের কাছে যখন কোনো কেস আসে 45 ইয়ার্স বা 48 ইয়ার্স উইথ স্মল ফাইব্রয়েড, এসিমটোমেটিক, কোনো সিমটম নাই, বাট সে আল্ট্রাসাউন্ডে দেখেছে তার একটা ফাইব্রয়েড, সে খুব ভয়ে ভয়ে চলে আসে যে এটা কি হবে। আমরা তখন তাকে বলে দিই যে আর 1 বছর 2 বছর পরে আপনার মেনোপজ হয়ে যাবে, যখন মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাবে এটা অটোমেটিক রিগ্রেস করে যাবে। ইট ইজ এ হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, হাইলি হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, যার জন্য এটা একটা চাইল্ড বিয়ারিং এজে হয়। বিফোর পিউবার্টি হবে না, আফটার মেনোপজ হবে না। গ্রোথ কখন বেশি হয়? প্রিডমিনেন্টলি এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ইনক্রিজ গ্রোথ ডিউরিং প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে বেশি বেশি বড় হয়ে যাবে। যেমন একটা ছোট টিউমার আছে তার, প্রেগন্যান্ট হলো, তখন প্রেগন্যান্সিতে প্লাসেন্টাল হরমোনের জন্য এস্ট্রোজেন প্রোজেস্টেরন প্লাসেন্টা থেকে রিলিজ হবে, তখন এটা আরো অনেক বড় হতে থাকবে, ইউটেরাসের সাইজের সাথে সাথে বড় হতে থাকবে। তারপরে মোর ইন চাইল্ড বিয়ারিং এজ মানে 25 থেকে বা 20 থেকে 48 পর্যন্ত, 45 হাই পিক রেট হলো 35 থেকে 45। সুতরাং আমরা চাইল্ড বিয়ারিং এজ থেকে বলতে পারি it contains estrogen receptor, more estrogen receptor than the surrounding tissue, সারাউন্ডিং টিস্যু থেকে বেশি। সবকিছু বইয়ে আছে, তোমরা বই দেখবা, আমরা তোমাদেরকে জিস্টটা ধরা দিয়েছি, জাস্ট এখানে একটু আমরা আলোচনা করতেছি। লাস্টে আমরা যেটা নাকি বেড সাইডে আলাপ করব সেটা আলাপ করছি। এটার মধ্যে এস্ট্রোজেন রিসেপ্টর অনেক বেশি থাকে সারাউন্ডিং টিস্যু থেকে, ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানোভুলেশন, অ্যানোভুলেশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যেটা আমি বললাম ইনফার্টিলিটির সাথে। আচ্ছা, এটা টাইপ কেমন থাকে? টাইপ থাকে তোমার বডিতে থাকে এবং সার্ভিক্সে থাকে। বডিতে 95 to 98% থাকে বডির মধ্যে, ইউটেরাসের বডিটার মধ্যে। তো বডিটার মধ্যে যেটা থাকে সেটা ইন্টারমিউরাল, ইন্টারমিউরাল মিনস মায়োমেট্রিয়ামের ভেতরে ঢুকে থাকে, সেটা হলো 75%। সাবসেরাস, ইন্টারমিউরাল থেকে পুশড আপ হয়ে বাইরের দিকে গেলে সেটা হলো সাবসেরাস, সাবসেরাস হলো 15% এন্ড সাবমিউকাস 5%। ভেতর দিকে পুশড হলে মানে এন্ডোমেট্রিয়ামের নিচে যেটা সেটা হলো সাবমিউকাস, সাবমিউকাস হলো 5%। এটাই একটু ভয়ের, কারণ এটা সেসাইল অর পেডাঙ্কুলেটেড থাকে এবং এটা থেকে সারফেস এরিয়া বড় হয়ে যাওয়াতে ব্লিডিং বেশি হয়। আর সার্ভিক্সে থাকে 1 থেকে 2%। সার্ভিক্সের মধ্যে অ্যান্টেরিয়র থাকতে পারে, পোস্টেরিয়র থাকতে পারে, লেটারাল থাকতে পারে, সেন্ট্রাল থাকতে পারে, বিভিন্ন ভাবে থাকে। যেটা সার্ভিক্স সুপ্রাভ্যাজাইনাল আর হলো ভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স যে থাকে সেটা সেসাইল হতে পারে অর পেডাঙ্কুলেটেড হতে পারে, এটা পলিপ টাইপ হতে পারে। আচ্ছা, পেশেন্ট প্রোফাইল কেমন থাকবে? আমরা মেইনলি তোমরা যখন একটা কেস পাবা, তো কেসের মধ্যে তোমাদেরকে আমরা প্রথমেই গিয়ে জিজ্ঞেস করবো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। যখন বলবো যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তখন তুমি বলবা লিওমায়ামা অফ ইউটেরাস অথবা ফাইব্রয়েড ইউটেরাস। আর যখন বলবো যে প্রেজেন্ট ইউর কেস, তখন তোমরা সেলিয়েন্ট ফিচারটা প্রেজেন্ট করবা, পেশেন্ট নেম, এক্স, হেলিং ফ্রম এক্স, এরকম ডিটেলস বলে যাবে তার কি কি প্রবলেম। তো সুতরাং যখন নাকি আমরা বলবো প্রেজেন্ট ইউর কেস, তুমি বলবা সেলিয়েন্ট ফিচারটা, আর যখন বলবো হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, তখন শুধু ডায়াগনোসিসটাই বলবো। আচ্ছা, এখন আমরা জিজ্ঞেস করি যে পেশেন্ট প্রোফাইল কি হতে পারে, একটা ফাইব্রয়েডের পেশেন্ট আসলে কি কি নিয়ে আসতে পারে, ঠিক আছে? তাহলে সে হতে পারে নালিপ্যারাস, একটা পেশেন্ট আসলে অনেক বছর বাচ্চা হচ্ছে না, অর সেকেন্ডারি প্রলং সাবফার্টিলিটি, ইনফার্টিলিটি দুটো আলাদা। ইনফার্টিলিটি যখন আমরা দেখি যে তার টিউব বন্ধ, অথবা তার ওভুলেশন হচ্ছে না, অথবা ওভারিয়ান রিজার্ভ খুব কম, অথবা তার এনি আদার হরমোনাল প্রবলেম, তখন আমরা বলি তার বাচ্চা হবেই না, অনেক ইন্টারফারেন্স মাধ্যমে হবে না, তখন সেটাকে আমরা বলি ইনফার্টিলিটি। আর
সাবফার্টিলিটি বলি সেটা অনেক কারণে হতে পারে, যেমন লিউটিয়াল ফেজ ডিফেক্ট থাকতে পারে, অথবা ওভুলেশন হচ্ছে না, আমরা একটা ওভুলেটরি ড্রাগ দিলাম, ওভুলেশন হলো, প্রেগন্যান্সি হয়ে গেল, অথবা পিসিওএস আছে, এটাকে আমরা বলি সাবফার্টিলিটি, মানে আমরা কনফার্ম না যে বাচ্চা হবে কি হবে না। তাহলে এখন প্রলং সাবফার্টিলিটির জন্য হতে পারে, নালিপ্যারাসের জন্য হতে পারে, ডিলেড মেনোপজ হতে পারে। আর হলো পেশেন্ট প্রোফাইলটা কেমন থাকবে, পেশেন্ট আসবে বেশিরভাগ পিক লেভেলে থাকবে, 35 to 45 ইয়ার্স আসবে। তারপরে পেশেন্টের এসিমটোমেটিক থাকতে পারে। পেশেন্ট যেমন আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্টটা এসেছিল নিউলি ম্যারিড, তার 2 মাসের প্রেগন্যান্সি। তো আমি পেটে হাত দিয়ে দেখলাম যে তার একটা 30 বিগ সাইজের বা 26 আম্বেলিকাসের উপরে একটা বিগ সাইজের মাস। আমি বললাম যে তোমার 2 মাস হলো বিয়ে, এত বড় মাস, আলট্রাসোনোগ্রামে দেখা গেল হার্ড মাস, দেখা গেল বিশাল একটা ফাইব্রয়েড, এবং সে কখনো ফিল করেনি, বুঝিয়ে নেই এই জিনিসটা। এরকম হতে পারে। এসিমটোমেটিক যেটা সাবসেরাস থাকে, সেরাসের বাইরের দিকে যেটা থাকে সেটাতে কোনো সিমটম থাকে না, সেটা হলো 75% থাকে এসিমটোমেটিক। মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকতে পারে। পেশেন্ট তোমার কাছে কি নিয়ে আসতে পারে, একটা হলো ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে, এসিমটোমেটিক থাকতে পারে। তারপরে হলো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, যেমন মেনোরেজিয়া or মেট্রোরেজিয়া। মেট্রোরেজিয়া হলো ইরেগুলার ব্লিডিং, যখন তখন ব্লিডিং হচ্ছে, আর মেনোরেজিয়া হলো সাইক্লিক্যাল ব্লিডিং বাট প্রফিউজ এন্ড ডিউরেশন বোথ মোর থাকবে। মেনোরেজিয়া আর মেট্রোরেজিয়া, ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন থাকবে। আর থাকবে হলো পেইনফুল কেন থাকবে, ডিউ টু মাস, ডিউ টু একটা ফাইব্রয়েড আছে, তো কন্ট্রাকশন যখন হবে ব্লিডিং এর সময় তখন এটা পেইনফুল হবে। ডিসমেনোরিয়া থাকবে, ডিসপ্যারোনিয়া থাকবে, পেইনফুল সেক্সুয়াল ইন্টারকোর্স থাকবে, সাবফার্টিলিটি থাকবে, প্রেশার সিমটম থাকবে, একটা মাস থাকলে তার পেটের মধ্যে একটা লোয়ার অ্যাবডোমেনে একটা হেভিনেস থাকবে, অথবা যদি ব্রড লিগামেন্টের ভিতরে লেটারালি থাকে তখন সে ইউরেটারে কম্প্রেস করবে, ইউরেটারে হাইড্রো ইউরেটার থাকবে, হাইড্রোনেফ্রোসিস থাকতে পারে, প্রেশার সিমটম থাকবে। তারপর হলো রিকারেন্ট প্রেগন্যান্সি লস, কিছু মহিলা এসে বলবে যে বারবার অ্যাবর্শন হয়ে যাচ্ছে, প্রেগন্যান্সি লস হচ্ছে, সেটাও তার একটা ফাইব্রয়েড আছে ভিতরে, ক্যাভিটিটা ইরেগুলার ক্যাভিটি, তার অ্যাবর্শন হয়ে যাচ্ছে। অথবা অ্যাবডোমিনাল এনলার্জমেন্ট, হঠাৎ করে আমি যে পেশেন্টটা পেয়েছিলাম পেট একটা বড়, সে বুঝতে পারেনি পেটে একটা বড় চাকা। আচ্ছা, মেনোরেজিয়া। তাহলে আমরা এতগুলো সিমটম নিয়ে পেটে একটা পেশেন্ট কি চাই, এতগুলো সিমটম নিয়ে পেশেন্ট তোমার কাছে আসতে পারে, একদম কোনো সিমটম শো করবে না, একটা লাম্প থাকতে পারে, পেইনফুল থাকতে পারে, পেলভিক পেইন থাকতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, রিকারেন্ট প্রেগন্যান্সি লস থাকতে পারে, সাবফার্টিলিটি, ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এইসব থাকবে। এইজটাও থাকবে 45 এর ভিতরে। আচ্ছা, মেনোরেজিয়া। মেনোরেজিয়া কাদের হয়? মেনোরেজিয়া হয় সাধারণত এটার টিউমারের জন্য যদি সাবমিউকাস ভ্যারাইটি হয়, ক্যাভিটির ভিতরের দিকে ঢুকে যায় সেটা, তখন এর ভিতরের ক্যাভিটিটা সারফেস এরিয়াটা অনেক বড় হয়ে যাবে। সারফেস এরিয়াটা বড় হয়ে গেলে তখন কি হবে, এন্ডোমেট্রিয়াল সারফেস বেশি থাকবে, বেশি বেশি ব্লিডিং হবে, পেইনফুল থাকবে, তাহলে মেনোরেজিয়া, ডিউরেশনটাও বেশি হবে। তো মেনোরেজিয়া হবে 30% কেসে মেনোরেজিয়া হবে। এটার জন্য হলো সারফেস এরিয়া বেশি থাকবে, পেলভিক কনজেশন থাকবে, তারপর হলো গিয়ে হাইপারপ্লাসিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম থাকবে, পেলভিক কনজেশন, সব মিলিয়ে মেনোরেজিয়া হবে। আর মেট্রোরেজিয়া হবে কেন? মেট্রোরেজিয়া হবে যেহেতু আলসারেশন অফ দ্য, যদি পেডাঙ্কুলেট সাব মিউকাস যে পলিপটা থাকবে সেটা যদি আলসারেশন হয়ে যায় তাহলে সেখান থেকে ইরেগুলার ব্লিডিং হবে, একটু পলিপটা একটু নড়াচড়া করলেই ব্লিডিং হবে, তাহলে এটা হলো মেট্রোরেজিয়া, ইরেগুলার ব্লিডিং। টর্ন ভেসেল ফ্রম দ্য স্লাভ বেজ অফ দ্য পলিপ, পলিপের বেজ থেকে যদি ভেসেল কোনো টর্ন হয়ে যায় সেখান থেকে হতে পারে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকতে পারে, সেক্ষেত্রে হতে পারে। আর ডিসমেনোরিয়া হয় কনজেশন টাইপ, যেটা হবে পেলভিক কনজেশনের জন্য ভেসেল গুলো কনজেস্টেড থাকবে, ফাইব্রয়েডের জন্য বেশি বেশি ব্লাড সার্কুলেশন থাকবে ওখানে, প্রেসারের জন্য কনজেশন থাকবে প্লেক্সাসের মধ্যে, যার জন্য ডিসমেনোরিয়া হবে। আর স্পাজমোডিক ডিসমেনোরিয়া হবে যখন নাকি পলিপ টাইপের ফাইব্রয়েডটা থাকবে,
সেটা যখন এক্সক্লুশন হয়ে যাবে তখন এটার জন্য এক্সক্লুশন হওয়ার জন্য বারবার কন্ট্রাকশনের জন্য সেটার জন্য স্পাজমোডিক টাইপের ডিসমেনোরিয়া থাকবে। এখন তুমি পেশেন্টকে কিভাবে এক্সামিন করবা? আর ইনফার্টিলিটি কেন হয়? ইনফার্টিলিটি হয় ইলংগেশন অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি। ইউট্রাইন একটা ফাইব্রয়েড হয়ে গেল, ইউট্রাইন ক্যাভিটি অনেক ইলংগেশন হয়ে যায়। এখন একটা স্পার্মকে সার্ভিক্স থেকে এক্টোসার্ভিক্স, এন্ডোসার্ভিক্স, দেন ইউট্রাইন ক্যাভিটি, দেন ফ্যালোপিয়ান টিউব, এখন এত দূর যে তারপরে ফার্টিলাইজেশন হবে। হ্যাঁ, তাহলে এত যখন ইউটেরাসটা ইলংগেটেড হয়ে যাবে তখন সে অত দূর যেতে পারবে না। সুতরাং ডিস্টরশন এন্ড ইলংগেশন অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি আর রিদমিক কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের যেটা রিদমিক কন্ট্রাকশন থাকবে সেটাও থাকবে না ফাইব্রয়েডের জন্য। তারপর হলো কনজেশন থাকবে, এন্ডোমেট্রিয়াল পলিপ থাকতে পারতে, অ্যাট্রোফি এন্ড আলসারেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম ওভার দ্য সাবমিউকাস ফাইব্রয়েড। ফাইব্রয়েডের উপরে যদি সাবমিউকাস ফাইব্রয়েডটা অনেক বড় থাকে এটার মধ্যে অ্যাট্রোফি হয়ে যাবে অথবা আলসারেশনের জন্য সেখানে ইমপ্লান্টেশন হতে পারবে না। আর টিউবালের ক্ষেত্রে থাকবে টিউব যদি অনেক ব্লক হয়ে যেতে পারে, কর্নুয়াল ব্লক, যদি ফাইব্রয়েডটা কর্নুতে থাকে, কর্নুয়াল ব্লক অফ দ্য টিউব, অথবা যদি ব্রড লিগামেন্টের মধ্যে থাকে তাহলে উপর দিয়ে টিউবটা স্ট্রেসড হয়ে ইলংগেটেড টিউব হয়ে যাবে, তখনও আমাদের ফার্টিলাইজেশন হবে না, যার জন্য আমাদের ইনফার্টিলিটি হচ্ছে, প্রেগন্যান্সি হচ্ছে না। ওভারির ক্ষেত্রে কি হচ্ছে? অ্যানোভুলেশন হচ্ছে। আচ্ছা, পেরিটোনিয়ামের মধ্যে এন্ডোমেট্রিওসিস হচ্ছে। আচ্ছা, প্রেগন্যান্সি রিলেটেড কি থাকে? প্রেগন্যান্সিতে কি কি সমস্যা হয়? ফাইব্রয়েড একটা হলো, দুইটা জিনিস, এইটা একটা কোশ্চেন করা হয় বেড সাইডে তোমাদেরকে, যে what are the effect of fibroid on pregnancy, what are the effect of pregnancy on fibroid, দুটাতে এই কোশ্চেনটা করা হয় যার ফাইব্রয়েড হয়। প্রেগন্যান্সির ক্ষেত্রে ফাইব্রয়েডের উপরে এফেক্ট হয় কি? রেড ডিজেনারেশন হয়, এটা ডিজেনারেশন হয়ে যায়। সাধারণত প্রেগন্যান্সি ছাড়া রেড ডিজেনারেশন হয় না, খুব পেইনফুল হয়, বড় হয়ে যায়, এটা কাট সেকশনে একটা র বিফ অ্যাপিয়ারেন্স থাকে। আর যদি প্রেগন্যান্সি আর ফাইব্রয়েড ওভার প্রেগন্যান্সি বললে তো অনেকগুলো, আমাদের একটা হলো, ফার্স্ট হলো ইনফার্টিলিটি, যদি ব্লক করে কর্ণতে, ব্লক করে কর্ণতে যদি ব্লক হয়ে যায় তাহলে তোমার ইনফার্টিলিটি। দেন যদি ভিতরে ফাইব্রয়েড বড় থাকে, অ্যাবর্শন, প্রেগন্যান্সি হলো বাট অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তারপর হলো রিকারেন্ট প্রেগন্যান্সি লস হতে পারে। তারপর প্রিটার্ম লেবার, মানে ইউটেরাসটা খুব বেশি বড় হতে পারে না, ফাইব্রয়েড আছে, বড় স্ট্রেস হতে পারে না, পেইনফুল প্রিটার্ম লেবার চলে আসে, পেইন চলে আসে। তারপরে যদি সার্ভিক্সের কাছে থাকে, ফাইব্রয়েড ইন দ্য সার্ভিক্স, দেন অবস্ট্রাক্টেড লেবার হবে। দেন তারপরে যদি ডেলিভারি হয়েও গেল কিন্তু ফাইব্রয়েড আছে ভিতরে বড় বড়, পিপিএইচ হতে পারে, পোস্টপার্টাম হিমোরেজ হতে পারে। সুতরাং ফাইব্রয়েডের ইফেক্ট অন প্রেগন্যান্সি অনেকগুলো। তারপরে তোমার আসো, তোমার যদি আমরা যদি কি কি ইয়ে পাবো, এগুলো তো তোমার সিমটম গেল। সাইন কি কি পাবো? সাইন পাবো আমরা পেলার, প্রথমেই দেখবো তার যার মেনোরেজিয়া আছে তার চোখটা দেখলেই আমরা প্রথমে পাবো পেলার, হ্যাঁ, অ্যানিমিয়া। দেন আমরা অ্যাবডোমেন দেখবো, ইন্সপেকশন করলাম। তোমাদেরকে আমরা কি বলি? জেনারেল এক্সামিনেশন দেখাও, তখন তোমরা জেনারেলটাই দেখাইতে পারো না, তো এটা তো দেখানো পরের কথা। জেনারেলটাই তোমরা যখন দেখাবা, চোখ দেখবা, হ্যাঁ, তোমরা অ্যানিমিয়া দেখবা, জন্ডিস দেখবা, সাইনোসিস দেখবা, ডিহাইড্রেশন দেখবা, সব দেখলা, শেষ। বিপি দেখলাম। দেন তোমাদেরকে যখন বলবো আমরা যে অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে, অ্যাবডোমেনটা ইন্সপেকশন করবা, তার আগে পারমিশন নিবা, পেশেন্টের কাপড়টা কতটুকু নামাতে হবে, নামানোর পরে চাদর দিয়ে ঢেকে দিতে হবে সিম্পাইসিস পিভিস পর্যন্ত। তারপর তুমি তার এখানে কোনো মাস আছে কিনা আস্তে আস্তে, প্রথমে সুপারফিশিয়াল, প্রথমে ইন্সপেকশন, দেন সুপারফিশিয়াল পালপেশন, দেন ডিপ পালপেশন করে যদি তোমার এটা 14 উইক সাইজ প্রেগন্যান্সি হয়, যদি সিম্পাইসিস পিভিস এর উপরে 2 আঙ্গুল থাকে, তাহলে আমরা বলবো এটা পালপেবল, জাস্ট পালপেবল। আর না তো, আর যদি আম্বেলিকাস পর্যন্ত থাকে 22 উইক সাইজ, আর না, যেটা পালপেবল না সেটা তো আমরা পাবোই না। পালপেবল হলে আমরা এটা কিরকম, স্মুথ, ফার্ম or irregular, margin well defined, movement side to side but not above downward, উপরে ডাউনওয়ার্ড হচ্ছে না কেন? সার্ভিক্সের সাথে ফিক্স,
কিন্তু ওভারি হলে কি হবে, ওভারির ক্ষেত্রে আমরা সব দিকে মুভমেন্ট পাবো। ওভারিটা ফ্রি থাকবে, এক সাইডে সিস্টিক থাকলে সিস্টিক, সলিড থাকলে সলিড। এটাকে আমরা দেখা যায় যে সাইড টু সাইড করতে পারছি, আপ এন্ড ডাউন করতে পারছি। এবং পার ভেজাইনাল এক্সামিনেশনে আমি যখন পার ভেজাইনাল এক্সামিনেশন করব, তখন আমরা প্রথমে ইন্সপেকশন করব ভালভা, দেন কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, দেন বাই ম্যানুয়াল এক্সামিনেশন করে আমরা ভেজাইনাতে আমরা ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার দিলাম এবং আমরা অ্যাবডোমেনে, লোয়ার অ্যাবডোমেনে একটা হাত রেখে পালপেট করব। পালপেট প্রথমে তো আমরা সার্ভিক্স দেখলাম, সার্ভিক্স কি রেগুলার কিনা, অল ফর্নিক্স ফ্রি কিনা। দেন আমরা দেখবো যে মাসটা, আমরা যদি অ্যাবডোমেন থেকে মাসটাকে না মুভ করি, সার্ভিক্স মুভ করবে। তার মানে কন্টিনিউয়েশন, the mass is continuous with the uterus। তাহলে এটাকে আমরা কনফার্ম করব যে এটা ফাইব্রয়েড। কিভাবে তুমি কনফার্ম হবা? একটা হলো আমি এক্সামিনেশন করে কনফার্ম হব, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করব। আর যদি ওভারিয়ান টিউমার থাকে, in case of ovarian tumor there is a cleft in between the uterus and the mass। তাহলে আমি একটা ফর্নিক্স দিয়ে হাত দিলে একটা ক্লেফট পাবো ওভারিয়ান টিউমার আর ইউটেরাসের মধ্যে, এবং ওভারিয়ান টিউমারকে মুভ করলে সার্ভিক্স মুভ করবে না। তো আমি এই দুইটা দিয়ে কনফার্ম করব যে এটা ফাইব্রয়েড ইউটেরাস। আর এছাড়া তো আমাদের আরো মানে অন্যান্য ইয়েগুলো আছে, টেস্টগুলো। এরপরে আমরা কি করব? আচ্ছা, এখানে আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন কি কি করব? একটা করব কনফার্ম দ্য ডায়াগনোসিস, আর একটা করব ডায়াগনোসিসটা কনফার্ম করলাম, ঠিক আছে? ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য আমরা কি কি করব? প্রথমে আমরা করব যে আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রামে আমরা একটা সলিড মাস পাবো, বা ইরেগুলার হোক, মাল্টিপল হোক, সিঙ্গেল হোক। টিবিএস করবো, ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাফি করতে পারি, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করতে পারি, এমআরআই করতে পারি, ল্যাপারোস্কোপি করতে পারি, হিস্টেরোস্কোপি করতে পারি। ল্যাপারোস্কোপি করে আমরা দেখতে পারি যে হ্যাঁ কোথায় কোথায় আছে, দেখা যায়, খুব ছোট অপারেশন। হ্যাঁ, আর একটা আমরা হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি করতে পারি। সার্ভিক্স দিয়ে আমরা একটা ডাই ঢুকাবো, রেডিওপেক ডাই দিয়ে তারপরে আমরা এক্সরে করবো। এক্সরেতে দেখা যাবে যে হ্যাঁ টিউব গুলো ওপেন আছে কিনা। টিউব ওপেন থাকলে ডাইটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে পড়বে, আর যদি ফাইব্রয়েড থাকে তাহলে ভিতরে ইরেগুলার একটা ক্যাভিটি পাবো, ঠিক আছে? আর একটা করতে পারি যদি কোনো এন্ডোমেট্রিয়াল প্যাথোলজি আছে কিনা, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তাহলে আমরা ইউরেটারি কিউরেটেজ করতে পারি, ঠিক আছে? আর এটা হলো গিয়ে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস। দেন হলো প্রি অপারেটিভ অ্যাসেসমেন্টের জন্য একটা আমরা জি ইনভেস্টিগেশন করবো। যদি তার অপারেশন লাগে তাহলে আমরা কিছু ইনভেস্টিগেশন করবো। জি এর যতগুলো ইনভেস্টিগেশন আছে, মানে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে হলো সাথে তার ইএসআর, ব্লাডের যতগুলো টেস্ট আছে, এএলটি, তারপরে সেরাম ক্রিয়েটিনিন, মানে কিডনি, লিভার, হার্ট, লাং সবকিছু ভালো আছে কিনা সবগুলা টেস্ট করবো। ইউরিন আরএমই করবো, সবগুলা টেস্ট করবো। দেন সব ফিট থাকলে, তাহলে যদি আমরা একটা পেশেন্ট বেড সাইডে আমরা কি কি কোশ্চেন করি? এক কোশ্চেন করি হলো তুমি এটা কিভাবে ডায়াগনোজ করলা? তুমি বললা যে হ্যাঁ পেশেন্ট আমাকে বলেছে প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া। প্রোগ্রেসিভ ম্যানোরেজিয়া কি? যে ধীরে ধীরে প্রতি মাসে একটু একটু করে বাড়ছে। প্রথম দিকে ফার্স্ট টাইম সে 3 or 4 প্যাড ইউজ করতো, স্যানিটারি ন্যাপকিন, এখন সে 5 to 8 বা 8 to 10 ন্যাপকিনস ইউজ করছে। আগে তার 5 দিনে সে ভালো হতো, এখন সে 10 দিনে ভালো হচ্ছে। আগে তার পেইন ছিল না, এখন তার পেইন হচ্ছে। এগুলো তোমার হিস্ট্রির প্রথম দিকে তোমাকে বলতে হবে যে তুমি কিভাবে ডায়াগনোজ করলা। দেন তুমি আর বিভিন্ন যে ইনভেস্টিগেশন গুলো করলা। ইনভেস্টিগেশন করার পরে এখন তোমার, তারপরে আমরা বলবো যে তুমি তাহলে তোমার এখন তুমি কি করবা। এখন তুমি বলবা যে পেশেন্টের এজ যদি 40 অ্যাবাভ হয়, ফ্যামিলি কমপ্লিট থাকে, তাহলে আমি হিস্টেক্টমি করবো, ঠিক আছে? এটা ল্যাপারোস্কোপিক হোক আর ল্যাপারোটমি হোক, যেটা
আর যে পেশেন্টের এজ কম থাকে, ফ্যামিলি কমপ্লিট না, সে বাচ্চা নিতে চাচ্ছে, তাহলে আমরা মায়োমেক্টমি করব। তবে মায়োমেক্টমির আগে আমরা তাকে কাউন্সেলিং করব। কি কাউন্সেলিং করব এটাও জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে, যে মায়োমেক্টমির আগে তুমি কি কাউন্সেলিং করবা। মায়োমেক্টমির আগে তোমাকে কাউন্সেলিং করতে হবে যে আপনার এই মায়োমেক্টমি করতে গিয়ে অনেক বেশি ব্লিডিং হতে পারে, ব্লিডিং বন্ধ না হতে পারে, তখন আমাদের হিস্টেক্টমি লাগতে পারে, ব্লাড 2 ব্যাগ আনতে হবে। তারপর মায়োমেক্টমি করার পর আপনার বাচ্চা নাও হতে পারে, 60% ক্ষেত্রে হয় না। তারপরে মায়োমেক্টমি করার পরে আপনার এটা আবার রিকার করতে পারে, ম্যানোরেজিয়া রিকার করতে পারে, ফাইব্রয়েড রিকার করতে পারে, যেহেতু ছোট রুটস থেকে যেতে পারে ভিতরে। তো সুতরাং এটা তাকে বলতে হবে, এগুলো বলে কাউন্সেলিং করে তারপরে তার কাছ থেকে তাকে অপারেশন করতে হবে। এটা হলো মায়োমেক্টমির কাউন্সেলিং। এটা একটা কোশ্চেন থাকে বেড সাইডে, ডায়াগনোসিস একটা কোশ্চেন থাকে, কি করবা তুমি ট্রিটমেন্ট, সেটা একটা কোশ্চেন থাকে। আরেকটা কোশ্চেন থাকে যে তোমার ফাইব্রয়েডের সাথে কি কি ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে, হোয়াট আর দ্য ডিজিজেস অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রয়েড ইউটেরাস। তখন বলবা হাইপারএস্ট্রোজেনিক স্টেজে যেটা থাকে, ফলিকুলার সিস্ট অফ ওভারি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এন্ড এন্ডোমেট্রিওসিস, এই 4টা ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে। ঠিক আছে? আর তোমার এখানে আবার কোশ্চেন হতে পারে বেড সাইডে যে তোমার ডিডি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি, তুমি যেটা ডায়াগনোস করলো যে ফাইব্রয়েড, তোমার ডিডি কি কি, তখন তুমি প্রথমেই বলতে পারো যেহেতু সে চাইল্ড বিয়ারিং এজে আছে, প্রেগন্যান্সি 1, 2 হতে পারে, তখন প্রেগন্যান্সিটাকে তুমি এক্সক্লুড করবা যে হ্যাঁ তার তো এমেনিউরিয়া নেই, প্রেগন্যান্সি হতে পারে বাট তার এমেনিউরিয়া নেই, প্রেগন্যান্সি সাইন সিম্পটম নেই, বা কোনো মাসটা যত বড় সাইজের সেটার সাথে প্রেগন্যান্সিকে তুলনা করবা, নেই। ফুল ব্লাডার হতে পারে, ফুল ব্লাডার হলে আমরা ক্যাথেটার করে দেখবো, যদি ইউরিন আউট হয়ে যাওয়ার পরেও মাসটা থাকে তাহলে এটা ফুল ব্লাডার না। এডেনোমায়োসিস হতে পারে, এডেনোমায়োসিস হতে পারে, মায়োহাইপারপ্লাসিয়া হতে পারে, তারপরে ওভারিয়ান টিউমার। মেইনলি আসলে বলবা ফুল ব্লাডার, প্রেগন্যান্সি, ওভারিয়ান টিউমার, টিওমাস, হ্যাঁ টিউব ওভারিয়ান মাস। তাহলে এই ওভারিয়ান টিউমারটাই মেইন। ওভারিয়ান টিউমারটা ডিফারেন্সটা একটু আগে বললাম, টিবি করলে এটা ক্লেফট পাওয়া যাবে, টিওমাসটা ওরকমই। তো সুতরাং সবগুলা এক্সক্লুড করে বলতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আর মেডিকেল আর সার্জিক্যাল ট্রিটমেন্ট কি আসে বলো? এখন তুমি পেশেন্টের কি ট্রিটমেন্ট করবা, যেটা আমি বললাম যে মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট। ইয়াং পেশেন্ট যদি হয় 30 ইয়ার্স, 35 ইয়ার্স, তার ফ্যামিলি কমপ্লিট না, তাকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করে দেখবো। প্রথমে মেডিকেল ট্রিটমেন্ট কি হতে, অ্যান্টিপ্রোজেস্টেরন, মিফেপ্রিস্টন, হ্যাঁ, তারপরে হলো গিয়ে অ্যান্টিগোনাডোট্রোপিন। অ্যান্টিগোনাডোট্রোপিন কি আছে, আমাদের হাইপোথ্যালামাস থেকে জিএনআরএস, জিএনআরএস থেকে পিটুইটারি থেকে কি হয়, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ, সবগুলো স্টিমুলেট হয়। ওখান থেকে এসে ওভারিতে কাজ করে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লিউটিনাজিং হরমোন। তাহলে আমাদের এই হরমোনগুলোকে আমরা যদি গোনাডোট্রোপিন, অ্যান্টিগোনাডোট্রোপিন দেই, তাহলে কি হয়, ডেনাজল দিতে পারি আমরা। জিএনআরএইচ অ্যানালগ দিতে পারি। অ্যানালগের মধ্যে আমরা অনেক সময় নাম জিজ্ঞেস করি, অ্যানালগের মধ্যে আছে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট। এগুলা অ্যাগনিস্ট একটা নাম বলো, বুসারেলিন, গোসারেলিন, হ্যাঁ। আর তোমার অ্যান্টাগনিস্টের নাম বলো স্যাক্টোরেলিক্স, এরকম। আর আমরা আরেকটা জিনিস দিতে পারি, এলএনজি আইওএস। এলএনজি আইওএস হলো কি ইন্ট্রাইউটেরাইন সিস্টেম, এটা একটা হরমোন কন্টেইনিং প্রপার্টি। মিরেনা নাম, মিরেনা অনেক সময় আমরা যারা ভালো ছাত্রী তাদেরকে দিয়ে মিরেনা থেকে কতদিন রাখা হয়, এটা থেকে কতটুকু করে হরমোন রিলিজ হয়, মানে আমরা যখন সে পারতে থাকে আমরা অনেক দূর যাই। আর হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট কি করি আমরা, আজকাল ল্যাপারোস্কোপি করা হয়, হিস্টেরোস্কোপি করা হয়। হিস্টেরোস্কোপি হলো ইউটেরাসের ভিতরে সার্ভিস দিয়ে আমরা ইউটেরাসের ভিতরে ঢুকে ওখান থেকে আমরা ফাইব্রয়েড নিয়ে আসবো। হিস্টেরোস্কোপিক্যালি করতে পারি, ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি, ল্যাপারোটমি করে করতে পারি, মানে পেট ওপেন করে করতে পারি, এম্বোলাইজেশন করতে পারি। হ্যাঁ, পলিভিনাইল অ্যালকোহল দিয়ে যদি আমরা ফিমোরাল আর্টারি দিয়ে আমরা এম্বোলাইজেশন অফ দ্য ইউটেরাইন আর্টারি করে ওভারির সার্কুলেশনটা যদি বন্ধ করতে পারি, ইস্ট্রোজেন যদি সে না পায় তাহলে আস্তে আস্তে ছোট হয়ে যাবে সেটা। ঠিক আছে? তাও সেক্ষেত্রে আমরা
তার পরবর্তীতে বাচ্চা হবে না সেটা ভাবতে হবে, যে ওভারিগুলো নষ্ট হবে হরমোনের অভাবে, প্লাস ফাইব্রয়েডটা ছোট হবে। যার ফ্যামিলি কমপ্লিট তার জন্যই করতে পারবো, যে অপারেশন চাচ্ছে না তার জন্য এম্বোলোথেরাপি করতে পারি, আমরা মায়োলাইসিস করতে পারি, হ্যাঁ, তারপর এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করতে পারি, আর হিস্টেক্টমি তো আছে। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে এখানে? হ্যালো, ম্যাম ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড যে 4টা ডিজিজ বলেছিলেন ওটা যদি আরেকবার হ্যাঁ। একটু repeat করেন। হ্যাঁ হ্যাঁ 4টা ডিজিজ। ওই ডিজিজগুলোর নামগুলো যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, ডিজিজ গুলো হলো ফলিকুলার সিস্ট অফ ওভারি, তারপর এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এন্ডোমেট্রিওসিস। Thank you, ma'am. এই চারটে মানে বেড সাইডে এগুলোই জিজ্ঞেস করা হয়। তুমি কি পেশেন্ট ডায়াগনোজ কিভাবে করলা, কি কি কমপ্লিকেশন হতে পারে এখানে, কি কি তুমি তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, তোমার পরবর্তী তুমি কি ট্রিটমেন্ট দিতে চাও, তার বয়স তো তাকে তুমি কি মেডিকেল ট্রিটমেন্ট করবে অর সার্জিক্যাল ট্রিটমেন্ট করবে, সার্জিক্যাল ট্রিটমেন্ট করলে কি মায়োমেক্টমি করবে অর হিস্টেক্টমি করবে, এই প্রশ্নগুলাই, এর বেশি কিছু থাকে না। আর ডিডি যেটা বলবে, ডিডিটা যাতে এক্সক্লুড করতে পারো সেভাবে বলতে হবে। বেড সাইড তুমি কিভাবে এক্সামিন করো, তোমরা তো পিভি করতে পারবে না, জাস্ট মুখে বলতে হবে যে বাই ম্যানুয়ালি করলে আমরা এরকম পাবো ক্লেফট পাবো, তোমার মাস মুভ করলে সার্ভিক্স মুভ করবে। ঠিক আছে, তো ফাইব্রয়েডটা অলওয়েজ আমরা পরীক্ষাতে দেই, ফাইব্রয়েড একটা, ওভারিয়ান টিউমার, অ্যাবর্শন আর প্রোল্যাপস, এই 4টা কেস তোমার ইনভ্যারিয়েবলি থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, আর তোমাদের তো লেকচার হয়েই গেছে এটার উপরে, তোমাদের পরীক্ষার আগে হয়তো বা এগুলো সবগুলার মানে লং কেস গুলা তোমাদেরকে রেজিস্ট্রাররা বলবে, অথবা মর্নিং এ আমরা কখনো যদি সুযোগ আসে ইনশাল্লাহ আমরা সবাই এগুলো ক্লাস নিব, যে কিভাবে প্রশ্ন করা হয়, কি আনসার করবা, কি কি কোশ্চেন করা হয়, এগুলো সব আলাপ হবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ঠিক জি, আছে, madam. থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এটা বন্ধ করে দেন।